সরলা নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে প্রতিবেশী অনামিকার দরজার দিকে বারবার দেখছিল। সে কি, এখনো যে অনামিকা নিজের বাড়ি থেকে বাইরে বেরুলো না, তাহলে কি আর জ্বালানির কাঠ নিতে জঙ্গলে যাবে না? এমনটা ভাবছিলই ততক্ষণে ঘরের ভেতর থেকে তার শাশুড়ি মা অপর্ণা বাইরে বেরিয়ে আসে। কি গো বৌমা, এখনো জঙ্গল যাওনি কাঠ আনতে? বাড়িতেই আছো? এখনো অনামিকা জঙ্গল যাওয়ার জন্য বেরোয়নি যে। অনামিকার সাথে কি মতলব? সে নিজের কাজ করছে হয়তো, তুমি তোমার নিজের কাজ করো। সব কাজ ওর সাথেই করতে হবে তার কোনো মানে আছে? তুমি যাও। এখানেই তো যত অসুবিধা। আপনার কু মাথায় কখনো ভালো কথা আসতেই পারে না। তার কাছে যা আছে, যতটুকু আছে তা দিয়েই সবাইকে সাহায্য করে। আর আপনি কখনো কাউকে সাহায্য করেন না, শুধু অহংকার দেখান। আর যদি কখনো ভুলবশত কেউ আপনার কাছে আসে সাহায্য চাওয়ার জন্য, তাহলে সব থেকে আগে আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দেন। যদি আপনার এইরকম স্বভাব হয় তাহলে আপনি বলুন না, কে আপনার সাথে কথা বলবে, আপনাকে পছন্দ করবে বা সম্মান করবে? সরলাকে অপর্ণা বলে। ঠিক সেই সময় এক বয়স্কা মহিলা লাঠি নিয়ে তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা, তোমাদের পুণ্যি হবে। বয়স্কা মহিলা সেখানে এসে তাদের কাছে বিনতি করতে লাগে। হ্যাঁ গো বৌমা, মনে হয় এই বয়স্কা মহিলার খিদে পেয়েছে, যাও ভেতর থেকে ভাত ডাল এনে দিয়ে দাও। ওরে বাবা, একবার যদি এনাকে খেতে দেন না, তাহলে ইনি রোজ আসবে এখানেই। তারপর দুদিন পরে এখানে এসে বেঞ্চের উপরে বসে পড়বে আর বলবে আজ থেকে আমি এখানেই থাকবো, তখন বুঝবেন। এমন বলো না মা, আমি বয়স্কা, আজ নয়তো কাল পটল তুলবো। খুব খিদে পেয়েছে, খাবার দিলে মানুষের পুণ্যি হয় গো। ভালোবেসে কথা বুঝতে পারো না নাকি? তারপর সে এক লাথি ওই বয়স্কা মহিলাকে মারে। সে মাটিতে পড়ে যায়। তাড়াতাড়ি করে অপর্ণা গিয়ে তাকে মাটি থেকে তোলে। দেখো বয়স্কা মহিলা, আমি বুঝে গেছি এটা অনামিকার বাড়ি নয়। আমি অনামিকার বাড়িতেই যাব। যতবার এখানে ক্ষুধার্ত অবস্থায় এসছি তোমরা বের করে দিয়েছ। তোমরা দেখো বয়স্কা মহিলা, অভিশাপ দিও না, আমি হাত জোর করছি। এভাবে বলাতে সে বয়স্কা মহিলা সেখান থেকে অনামিকার বাড়িতে যায়। সে যে খুব ক্ষুধার্ত, সেখানে গিয়ে সে খাবার চায়। অনামিকা একটা প্লেটে করে ভাত, ডাল, তরি তরকারি, আচার এনে সে বয়স্কা মহিলাকে দেয়। বুড়িমা, এখানে বসো, বসে খাবার খাও, আর খেয়ে প্লেটটা নিচে রেখে দিও। তারপর একটু বিশ্রাম করতে চাইলে এখানে বারান্দায় জিরিয়ে নিও। শাশুড়ি মা এখানেই আছে, কিছু চাইলে বলো। একথা বলে অনামিকা ভেতরে চলে যায়। বয়স্কা মহিলা সেখানেই বসে খাবার খেতে লাগে। এক গ্লাস জল নিয়ে সারদা এনে রেখে দেয়। আর এই সব কিছু অপর্ণা আর সরলা লুকিয়ে লুকিয়ে দেখে। দেখলে বৌমা, তোমার আর অনামিকায় কত পার্থক্য। একথা বলে সেখান থেকে সে চলে যায়। এসব দেখে সরলার ভীষণ জ্বলন হয় আর মনে মনে অনামিকাকে গালাগালি করে। তারপর কিছুক্ষণের মধ্যেই অনামিকা এক হাতে দড়ি আর এক হাতে একটা কুড়ুল নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সেটা সরলা দেখে। অনামিকা যাওয়ার আগেই আমি জঙ্গলে গিয়ে জ্বালানির কাঠ জড়ো করে নেব। একথা ভেবে সরলা তাড়াতাড়ি জঙ্গলে যেতে লাগে অনামিকার যাওয়ার আগেই। মা, আমি জ্বালানির কাঠ নেওয়ার জন্য জঙ্গলে যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন কিন্তু। হ্যাঁ গো বৌমা, এখন জঙ্গলে যেও না, শহরে কিছু কাজ আছে। কি হয়েছে মা? বাবার ওষুধ শেষ হয়ে গেছে নাকি? না না, তার ওষুধ আছে। আমার ছেলে যে 3 দিন আগে গ্যাস স্টোভটা নিয়ে এলো, সেটাকে ওখানে গিয়ে মেরামত করাতে হবে। এই তো সারিয়ে নিয়ে এসেছিলাম মা, আবার খারাপ হয়ে গেছে বুঝি? হ্যাঁ গো বৌমা, আর সকাল সকাল দুধ গরম করতে গিয়ে দেখি যে ভালো করে জ্বলছে না। সে কি করে হয় মা? এই 2-3 দিনের মধ্যেই 500-600 টাকা শুধু মেরামতে লেগে গেল। এমনি কি চলে বলুন দেখি? একথা বলে সে মনে মনে খুব দুঃখ পায়। ঠিক সে সময় ওই বয়স্কা মহিলা বাগানে বসে খাবার খাচ্ছিলই। মা, তুমি আমাকে পেট ভরে খাইয়েছ, তোমার খুশি থাকা উচিত। একথা শুনে অনামিকা হাত জোর করে তাকে প্রণাম জানায়। আমি তোমার ঘরের খাবার খেয়েছি, আমার ওপরে তোমার ঋণ আছে। তাই অনামিকা, আমি তোমাকে একটা মন্ত্র বলবো, একবারই ব্যবহার করো কিন্তু। তারপর তোমার যা মনে ইচ্ছে আছে সব পূর্ণ হবে। আচ্ছা বেশ ঠাকুমা।
এদিকে নিজের কানটা আমার কাছে নিয়ে এসো। এরকমটা বলার পরে সেই বয়স্কা মহিলা অনামিকার কানে কানে একটা মায়াবী মন্ত্র পড়ে। সেটা অনামিকা খুব ধ্যান দিয়ে শোনে। মনে রেখো অনামিকা, শুধু একবারই বলো। এ কথা বলে ওই বয়স্কা মহিলা সেখান থেকে চলে যায়। ততক্ষণে রমেশ যে বাড়ির বাইরে ছিল সে নিজের বাড়ি ফিরে আসে। দেখছি শাশুড়ি বৌমা দুজনেই খুব দুঃখিত। তাহলে কি এই দুঃখ ওই গ্যাস স্টোভটার জন্য? ঠিক বলেছে তো অনামিকা? হ্যাঁ গো, 3 দিনের মধ্যেই এটা আবার রিপেয়ার হলো, আবার খারাপ হয়েছে। এখন আবার নতুন কেনার মতো টাকা নেই। যা টাকা রোজগার হয় খাওয়া দাওয়া, বাবার ওষুধপত্র, বাচ্চাদের লেখাপড়ায় খরচা হয়ে যায়। আবার একটা নতুন কি করে যে কিনি সেটাই বুঝে উঠতে পারছি না। এ কথা বলে অনামিকা দুঃখিত হয়ে পড়ে। হ্যাঁ গো বৌমা, তুমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো। যেভাবে তুমি টেবিল চেয়ার বানাও না, সেরকমই স্টোভ বানাও। অনেক বিক্রি হবে আর আমরাও ভালো রোজগার করব। এ কথা বলাতে অনামিকাও এটা নিয়ে চিন্তা করতে লাগে। হ্যাঁ অনামিকা, মা ঠিক কথা বলেছে। আমাদের মতন সব পরিবারেরই স্টোভের প্রয়োজন। তাই সকলে আমাদের কাছে এসে স্টোভ কিনবে আর আমাদের ব্যবসাও শুরু হয়ে যাবে। তুমি একবার ভেবে দেখো। আমি এখন কাজে বাইরে যাচ্ছি। এ কথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। কিন্তু অনামিকা চিন্তা করতে লাগে। আচ্ছা বেশ মা, আপনি আর আপনার ছেলে যেমনটা বললেন, আমরা কাঠের স্টোভ বানাবো আর সেটাকে বিক্রি করব। ঠিক আছে তো? তাহলে এখন আমি জঙ্গলে যাই আর স্টোভ বানাবার জন্য প্রয়োজন মতন কাঠ নিয়ে আসি। ঠিক আছে বৌমা। আপনি কিন্তু বাবাকে একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, তুমি সাবধানে জঙ্গলে যাও। এ কথা বলে সারদা ঘরে চলে যায় আর অনামিকা জঙ্গলের পথে বেরিয়ে যায়। সরলা আগেই জঙ্গলে ছিল। সে একটা শুকনো গাছ দেখে সেখান থেকে জ্বালানির কাঠ নিয়ে নেয় আর তখন দেখে অনামিকা আসছে। অনামিকা, আমি এই শুকনো গাছটাকে কেটেছি জ্বালানির কাঠ নিয়ে যাব বলে। এখন তুমি কি নেবে? আমার যে কাঠের দরকার সেটা জ্বালানির কাঠ নয় সরলা, বড় গাছের ডাল লাগবে। তুমি যা ভেঙেছো সেগুলোকে তুমি নিয়ে যাও। বড় গাছের ডাল? কিন্তু কেন? আমার কাজ আছে, তুমি জ্বালানির কাঠ নিয়ে বাড়ি যাও। একথা বলে অনামিকা গাছের ডাল দেখতে লাগে যেটা দিয়ে সে স্টোভ বানাতে পারবে। সরলা গাছের ডাল ভাঙা বন্ধ করে দেয় আর দেখতে লাগে যে অনামিকা কি করছে। সে দেখে অনামিকা একটা বড় গাছের ডাল কাটছে। অনামিকা আজকে পাগল টাগল হলো নাকি? কিছুক্ষণ ভাবে, তারপর নিজেকে সামলে তারপর সে নিজের জ্বালানি কাঠ নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে অনামিকা যে কাঠগুলো কেটেছিল সেগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন ধরে সে রাত দিনের তোয়াক্কা না করে ভালো করে কাঠগুলোকে শুকোয়, তারপর সেই কাঠ দিয়ে কাঠের স্টোভ বানায়। যখন পরিবারের লোকেরা কাঠের স্টোভের কথা নিয়ে চর্চা করে, সেই কথা সরলা শুনতে পায়। আচ্ছা অনামিকা, তাহলে এই পরিকল্পনা, এবার দেখো। এমনটা বলে সেখান থেকে সোজা সে জঙ্গলে যায়। তারপর কাঠ কেটে সেই কাঠ মাথায় নিয়ে সরলা বাড়ি আসে। রমেশ আর অনামিকা অতি কষ্টে যে কাঠের স্টোভ বানিয়েছিল তাতে তারা আগুন জ্বালায়। যেহেতু সেটা কাঠের স্টোভ ছিল তাই তার মধ্যেই আগুন ধরে যায়। তা দেখে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে। ঠিক সেই সময়ে সারদার মনে পড়ে সেই বয়স্কা মহিলা একবার তাকে কার্যসিদ্ধি হওয়ার একটা মন্ত্র বলেছিল। বৌমা, বয়স্কা মহিলা কার্যসিদ্ধির মন্ত্র বলেছিল, মনে আছে তোমার? মা, আমি ভেবেছিলাম ওই বয়স্কা মহিলা এমনি ঠাট্টা করে বলেছে, সেটা আমি মনে রাখিনি। পাগল মেয়ে, এরকম বলতে নেই। বয়স্ক লোকেরা ঠাট্টা করে কিছুই বলে না। মনে করো আর সেই মন্ত্রটা এবার পড়ো। সারদার এভাবে বলাতে অনামিকা ভাবে নিশ্চয়ই মা যখন বলছে ঠিকই বলছে। সে নিজের চোখ বন্ধ করে নেয়। তারপর সেই বয়স্কা মহিলার বলা কার্যসিদ্ধি মন্ত্রটা সে মনে করতে লাগে। যতগুলি আমি কাঠের স্টোভ বানিয়েছি সেগুলো পুড়ে না যায়, উনুনের মতন কাজ করে। এভাবে বলে তারপর সে মন্ত্র পড়ে। অনামিকা চোখ খুলে দেখে যতগুলো স্টোভ সেখানে রাখা আছে সেগুলো একদম চকচক করছে। অনামিকা স্টোভে আগুন জ্বালায়। আশেপাশে সব পুড়ে যায়, কিন্তু স্টোভ আর পড়ে না। দেখে অনামিকা, সারদা, রমেশ ভীষণ আনন্দিত হয়। এখন থেকে এটাই আমাদের ব্যবসা হবে মা, মায়াবী কাঠের স্টোভ। একথা বলে অনামিকা নিজের বানানো কাঠের স্টোভগুলোকে বিক্রি করতে লাগে। তা দেখে সরলা নিজের কাঠের স্টোভগুলোকে আরো কম দামে বিক্রি করতে লাগে। যারা সরলার কাছে কাঠের স্টোভ নিয়েছিল তাতে আগুন জ্বালাতেই স্টোভ শুদ্ধ পুড়ে যায়। তার সাথে সাথে তাদের মুখটাও কালো হয়ে যায়। সেই কালো মুখ নিয়ে তারা সোজা সরলার বাড়িতে যায়। তাদের কালো মুখ দেখে সরলা হাসতে লাগে। তাকে হাসতে দেখে মুখ কালো করে যারা মহিলারা এসেছিল তারা ভীষণ রেগে যায় আর সরলাকে বেধড়ম পেটায়।
নিঃস্বার্থভাবে অনামিকা যে মায়াবী কাঠের স্টোভগুলো বানিয়েছিল সেগুলো এক এক করে সব বিক্রি হয়ে যায়, আর সেই টাকা দিয়ে অনামিকার পুরো পরিবার আনন্দে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। গুরুমূর্তি সারদার বাড়িতে যায়। সামনে প্রসাদকে দেখতে পায়। স্যার, এটা সারদার বাড়ি? না, এটা তার বাড়ি নয়, এটা প্রসাদের বাড়ি। স্যার, আমার নাম গুরু। আমি ওই ঢিমকানা প্রাইভেট স্কুল থেকে। আমার একটা স্টেশনারির দোকান আছে। তাহলে কি আমি রিবন কাটিং করব? না না, আমি এত বড় এখনো সেলিব্রিটি হইনি, বেশি কষ্ট দিও না। আরে আরে, সে কথা নয়, আমি যেটা বলছি একটু শুনুন না। হ্যাঁ বলো, শুনছি। আমি এই বাক্সতে করে বাচ্চাদের চকলেট, বিস্কুট আরও বিভিন্ন খাবার জিনিস বিক্রি করে থাকি। তাহলে কি বলতে চাও, আমি গিয়ে এসব বাচ্চাদেরকে বিলিয়ে দেবো? আরে না না, ওই স্কুলের কাছে আপনার বৌমা অনামিকা। হ্যাঁ, সেখানেই কাছে আমার কঞ্জুস বৌমা অনামিকা খাবারের জিনিসপত্র বিক্রি করে। তাতে কি অসুবিধা হয়েছে তোমার? আসলে আপনার বৌমার দোকানটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। যদি আপনি বলেন কত পাবো, তাহলে কিছু ডোনেশন জড়ো করে আমি এনে আপনার হাতে দিতে পারি। যতই তুমি ডোনেশন এনে দাও, নিজের কিডনি বিক্রি করে দাও, তাও আমার বৌমা কিন্তু দোকান বন্ধ করবে না। তুমি এখন যেতে পারো। প্রসাদের এভাবে বলাতে গুরু খুব দুঃখিত হয়ে মুখ লটকে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় সারদা এসে হাজির হয়। কে এসেছিল গো? কে একজন গুরু নামের লোক ছিল। ওই স্কুলের পাশে তার স্টেশনারির দোকান আছে, আর বাচ্চাদের কিছু খাবার জিনিসও সে রাখে। আগে বলো, সে এখানে কেন এসেছিল? স্কুলের পাশে গুরুও মিষ্টি বিক্রি করে, আর অনামিকাও সেখানে খাবার বিক্রি করে। তো কি বলছিল না বিক্রি করতে? সে এসে টাকা দিয়ে যাবে। হ্যাঁ সারদা, তবে তুমি কি করে জানলে কথা? গতকাল যখন বৌমা ছিল না আর আমি বিক্রি করছিলাম, সে সময় গুরু আমার দোকানে এসেছিল। আমাদের দোকান বন্ধ হয়ে গেলে তার লাভ হবে এ কথা ভেবে সে আমাদেরকে কিছু টাকাও দিতে রাজি আছে। আচ্ছা, তাহলে তুমি আমাদের কিপ্টে বৌমাকে জানো, তাই তুমি তার প্রস্তাবে রাজি হয়ে গেছো? হ্যাঁ, তাছাড়া আর কি করতে পারি? নিজের মুখে এ কথা বলো না। কত বছর হয়ে গেছে পেট পুরে খেয়ে। খাবার খেলে শরীরে চর্বি হবে এই বলে আমাদেরকে শুধু জল খাইয়ে রাখে। তুমি যদি সে কথা নাও বলো, তাও আমি তোমার কষ্টটা বুঝি সারদা। সেই একই সমস্যা তো আমারও। আমি কিন্তু এই কাজ কখনো করতে পারবো না, তুমিও করো না। এই কাজ করা কিন্তু একদম ঠিক নয়। কথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। একটা ছোট্ট প্রাইভেট স্কুলের সামনে গুরুর একটা ছোট্ট দোকান ছিল, আর তার ঠিক উল্টো দিকে কিপ্টে বৌমা অনামিকার মিষ্টির দোকান ছিল। গুরু রেগে মেগে অনামিকার দোকানের দিকে চেয়ে থাকে। অনামিকা অনায়াসে মিষ্টি বিক্রি করে। এসো বাচ্চারা এসো, স্পেশাল ঘিয়ের মিষ্টি, একদম টাটকা। 5 টাকায় ছোট পিস, 10 টাকায় বড় পিস, আর 20 টাকায় বিশাল বড় পিস। এভাবে সে ডেকে ডেকে বিক্রি করে। তার কথা শুনে বাচ্চারা তার দোকানে আসে। তারা এসে টাকা দেয় এবং মিষ্টি কিনে নিয়ে যায়। এসব দেখে গুরু ভেতরে ভেতরে খুব জ্বলে। আজকালে নিজে মিষ্টি বানাচ্ছে, আর আমি দেখছি যে আমার থেকে বেশি ফেমাস হয়ে গেছে। শুধু ওর জন্যই আমার এত লোকসান হচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে, যাতে ওর দোকানটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। তখন যা হবে তা দেখা যাবে। আর কি করব? ঠিক সেই সময় অনামিকার দোকানে 10 বছরের একটি ছেলে বালু আসে। দিদি, 20 টাকার মিষ্টি দাও। এভাবে বলাতে অনামিকা তার জন্য 20 টাকা মিষ্টি নিয়ে আসে। মিষ্টিটা নিয়েই বালু সেখান থেকে ছুটে পালায়। ওরে আমার মিষ্টি, হে ভগবান, 20 টাকা। এভাবে বলে সে নিজের দোকানের শাটারটা নামিয়ে বালুর পিছনে পিছনে ছুটতে শুরু করে। বালু মিষ্টি নিয়ে ছুটতে ছুটতে সোজা নিজের ক্লাসরুমে চলে যায়, আর ক্লাসরুমের দরজা বন্ধ করে সে মিষ্টি খেতে লাগে। অনামিকা ছুটতে ছুটতে বালুর পিছু পিছু ক্লাসরুমে আসে, আর এসে দেখে বালু আনন্দে মিষ্টি খাচ্ছে। আরে আরে, এইভাবে যে তুই মিষ্টিটা খাচ্ছিস, আমার 20 টাকা দে। এখন আমার কাছে টাকা নেই, আমি কালকে এনে তোমায় দেব। এরকম কথা শুনে অনামিকার বালুর উপরে ভীষণ রাগ হয়। চোর কোথাকার, টাকা না দিয়ে এভাবে মিষ্টি খাচ্ছ, তোমার পেটে ব্যথা হবে,
তোমার মা বমি করবে, তোমার বাবার পেট খারাপ হবে, তোমার তোমার ছি, আর কি কি যে বলে কিছুই মনে পড়ছে না। এতক্ষণে বালুর মিষ্টি খাওয়া শেষ হয়ে যায়। তখনও অনামিকা বকাবকি করে, মিষ্টি কাকি, আমি তো পুরো মিষ্টিটাই খেয়ে ফেললাম, এবার আমাকে বকেও কি লাভ হবে? আমার থেকে তো তুমি টাকা পাবে না। ভালো হয় তুমি গিয়ে যাও, দোকানটা খোলো আর বিক্রি করে টাকা রোজগার করো, না হলে আমরা তোমার দোকানের সামনে গুরুর দোকানে গিয়ে কিনে নেব। তুমি খেয়েছো না, তোমাকে আজ টাকা দিতেই হবে। আজ আমি এখান থেকে নড়ছি না। আরে মিষ্টি দিদি, আমার কাছে যে এখন টাকা নেই, কালকে আমি দিয়ে দেবো। বালু বলছিলই ততক্ষণে তার পেটটা গড়গড় করে ওঠে। সে ছুটতে জানলার কাছে যায় আর সেখানে বিনতি করতে লাগে, প্লিজ মিষ্টি কাকি, দরজাটা খুলে দাও, আমার পেটটা গুড়গুড় করছে, যে কোনো সময় কল খুলে যেতে পারে। মিষ্টি কাকি, দরজা খোলো না। তার কথা শুনে অনামিকা মুচিমুচি হাসে। এদিকে বালু চিৎকার করে অনুরোধ করে। ততক্ষণে স্কুলের হেডমাস্টার সুশীলা ম্যাডাম সেদিকেই আসেন। অনামিকা, আমি টাকা দিচ্ছি, এসো, এদিকে এসো। অনামিকা টাকা নিয়ে ক্লাসরুমটা খুলে দেয়। বালু সেখান থেকে ছুটে পালায়। এত কঞ্জুস অনামিকা হওয়া উচিত নয়। এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। সেদিন স্কুলে গণতন্ত্র দিবস ছিল। কিপ্টে বৌমা অনামিকা নিজের শাশুড়ি মার সাথে বিনামূল্যে সবাইকে মিষ্টি দিচ্ছিল। এসো বাচ্চারা, এসো, সুস্বাদু মিষ্টি খেয়ে যাও। এসো বাচ্চারা, এসো, গণতন্ত্র দিবসের উপলক্ষে আমি সবাইকে বিনামূল্যে মিষ্টি খাওয়াচ্ছি, সবাই এসে বিনামূল্যে মিষ্টি নিয়ে যাও। বালু, কোথায় তুমি? নিজের বন্ধুদেরকে নিয়ে এসো আর এখানে এসে যত ইচ্ছে মিষ্টি নিয়ে যেতে পারো। এভাবে সে হাঁকিয়ে হাঁকিয়ে সবাইকে ডাকে আর হাতে হাতে মিষ্টি দেয়। কিন্তু এসব দেখে গুরুর একটু সন্দেহ হয়। এর আগে তো কখনো হয়নি। এই কঞ্জুস অনামিকা সবাইকে ডেকে ডেকে হাতে হাতে মিষ্টি খাওয়াচ্ছে। সামথিং ইজ রং। এটার সুযোগ নেওয়া যেতে পারে। সব দোষ অনামিকার কাঁধে চাপানো যেতে পারে। ফলে অনামিকার দোকানটা বন্ধ হয়ে যাবে আর আমার দোকান চলতে লাগবে। বেশি দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে সে পুলিশকে ফোন করে। এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা যেখানে অনামিকা মিষ্টি বিতরণ করছিল সেখানে যায়। আসুন স্যার, আপনারাও মিষ্টি নিয়ে যান। হ্যাপি রিপাবলিক ডে। হ্যাঁ স্যার, আপনিও নেন। আমরা এখানে মিষ্টি খেতে একদম আসিনি। আমরা খবর পেয়েছি যে এখানে মিষ্টির সাথে কিছু মেশানো আছে। আমাদেরকে সবকিছু সিজ করতে হবে। এভাবে বলাতে অনামিকা গুরুর দিকে ঘুরে দেখে গুরু এদিকেই লক্ষ্য রেখেছে। সে ব্যাপারটা বুঝতে পেরে যায়। স্যার, আপনাকে কে এই খবরটা দিয়েছে সেটা আমি ভালো করে জানি। প্রয়োজন হলে একটা মিষ্টি নিয়ে আপনি টেস্ট করিয়ে নিতে পারেন। আপনি রেজাল্ট জানাবেন, তারপরেই বাকি মিষ্টি বিতরণ করব। অনামিকার এভাবে বলাতে এসআই অরবিন্দ রাজি হয়ে যায়। সে মিষ্টির স্যাম্পল ল্যাবে পাঠিয়ে দেয়। যতক্ষণ না রেজাল্ট আসে সবাই সেখানেই অপেক্ষা করে। কিছুক্ষণ পরে কনস্টেবল কৃষ্ণা রিপোর্ট নিয়ে সেখানে এসে হাজির হয়। এসআই অরবিন্দ রিপোর্ট দেখে ভীষণ খুশি হন। সরি অনামিকা, গণতন্ত্র দিবসের উপলক্ষে তুমি যা মিষ্টি বিতরণ করছো তার মধ্যে কোনো ভেজাল নেই। এটা খুবই ভালো কথা। এবার আর কারো কোনো অসুবিধা হবে না। যারাই এখান থেকে মিষ্টি খেয়েছে সকলেই সুস্থ থাকবে এবং শরীর ভালো থাকবে। একথা শুনে অনামিকা ভীষণ খুশি হয়। এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা সেখান থেকে চলে যায়। তবে বৌমা, একটা কথা বলো তো, তুমি এত কিপটে কেন? আসলে মা, বাকি দিনগুলোতে একটু কিপটেমি করতে হয়। সেই টাকা থেকেই তো আমি জামা কাপড় বই খাতা কিনে অনাথ আশ্রমে দিয়ে আসি। আজকে রিপাবলিক ডে না, তাই আমি সবাইকে মিষ্টি বিতরণ করছি। আমার নিজের তো কোনো সন্তান নেই, তাই এসব। একথা বলতে বলতে অনামিকার চোখ ছলছল করে ওঠে। শাশুড়ি মা শারদা অনামিকার মনের কষ্টটা বুঝতে পারে। তারপর সে তাকে সান্ত্বনা দেয়। কষ্ট পেও না বৌমা, এক না একদিন ঈশ্বর তোমার কোল জুড়িয়ে আলো করে দেবে, তোমাকে খুশি দেবে। শাশুড়ি বৌমার মধ্যে কথা হচ্ছিলই, ঠিক সেই সময়ে গুরু আসে। গুরু এসে বলে, আসলে আমাকে ক্ষমা করে দিও বোন অনামিকা।
আমি জানতাম না তোমার এই কিপটেমির পেছনে আসল কারণটা কি। শুনে আজ আমি বুঝতে পারলাম। আমি আসি, ঈশ্বর তোমার মঙ্গল করুক। একথা বলে গুরু সেখান থেকে চলে যায়। তারপর কিছুদিন পরেই অনামিকা গর্ভবতী হয়। এই খবরটা পেয়ে সকলেই ভীষণ আনন্দিত হয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।